বাস থেকে নেমে সবেমাত্র গ্রামের দিকে ফিরছি। আমাবস্যার রাতের কারণে চারিদিকে খুটখুটে অন্ধকার বিরাজ করছিল। আশেপাশে তাকালেও অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। যেদিকেই তাকাচ্ছিলাম কালো ছায়ার মতো বিরাজ করছিল। রাত তখন 1টা কি 2টা। দূরের ধান ক্ষেত থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল। আমি সেই অন্ধকার রাতেই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি। শহর থেকে গ্রামটি বেশ দূরে। আশেপাশে কোনো রিক্সা বা অটো না দেখে আমি বেশ চিন্তায় পড়ে যাই। এমন সময় দেখতে পাই এক দাদা সাইকেল নিয়ে যাচ্ছে। এই যে দাদা, শুনছেন? বলি, এত রাতে কি কোনো অটো রিক্সা পাওয়া যাবে? আমি সামনে যাব, এই 2 থেকে 3 কিলো। আপনি কি যে বলেন না দাদা, গ্রামের লোকজন রাত 8টা হলেই ঘুমিয়ে পড়ে, সেখানে আপনি কি না এত রাতে অটোরিকশা খুঁজছেন? তা তো বেশ বুঝতে পারছি দাদা, কিন্তু কি করব বলুন তো। সারাদিন অফিস শেষ করে রওনা দিয়েছি, বড্ড ক্লান্ত লাগছে গো, তাই তো রিক্সা করছিলাম। এই সামনের দিকেই যাব। বুঝেছি, কিন্তু এত রাতে কোথাও কিছু পাবেন না। ভালোভাবে বলছি হাঁটা ধরুন, নাহলে বিপদে পড়বেন। আমি চললাম দাদা। লোকটি আমাকে এভাবে বলেই হাঁটা শুরু করে দেয়। আর লোকটির কথা শুনে আমি হঠাৎ চমকে উঠি। না না অজানা ভয় বাড়তে থাকে। আমি অয়ন, শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি। বেসরকারি প্রতিষ্ঠানের জব করার কারণে আমি খুব একটা বেশি ছুটি পাই না। গ্রামে এসেছি দাদুর বাড়িতে, খুব ইমার্জেন্সি কাজ বললেই চলে। আমার দাদু ধীরেন্দ্রনাথ ভীষণ অসুস্থ, তাই হঠাৎ ডাক পেয়ে গ্রামের থেকে আসা। আর এত রাতে গ্রামে এসে ভীষণ বিপদে পড়ে গেলাম। বলতে বলতে আমি হাঁটা শুরু করে দেই, আর এক প্রকার অন্ধকারের সাথে যুদ্ধ করেই দাদুর বাড়িতে চলে আসি। আমাকে দেখে তো আমার বৃদ্ধ দাদাজি ভীষণ খুশি হয়। দাদু ভাই, চলে এসেছিস তুই? কি দরকার ছিল এত রাতে আসার? কাল সকালেই তো আসতে পারতিস। একে তো আমাবস্যা রাত, এই অন্ধকারে তো গাড়িও পাসনি, হেঁটেই এলি নিশ্চয়ই? তা বলতে রাস্তা পর্যন্ত গাড়ি ছিল, বাকিটা পথ হেঁটেই এলাম। তবে কাল সকালে আসতাম কি করে? আমি কি অফিস ছুটি পেয়েছি নাকি? ছুটি নিতে গেলে তো চাকরি। সে কি কথা রে দাদু ভাই, তুই আজ রাতে এলি, আবার রাতেই ফিরবি মানে? না না, এ তো হতে পারে না। আজ এসেছিস, 2 দিন থেকে তবে যাবি। তোমার কথায় কি আর হবে বলো তো? তাহলে তো আমার চাকরিটাই হারাতে হবে। এখন জেদ করো না তো, আমি এখনই বেরিয়ে পড়বো। সে কি কথা, তুই কি এখন রাস্তায় গাড়ি পাবি নাকি? সে তো হেঁটে যেতে হবে। আমাবস্যার রাত ভালো না, তুই বরং আজ রাত থেকে যা, কাল সকালে চলে যাস। তুমি এত কিছু চিন্তা করো না তো, 2-3 কিলো হেঁটে গেলেই তো বড় রাস্তা, সেখানে নিশ্চয়ই শহরে যাওয়ার গাড়ি পাবো। দাদু ভীষণ অসুস্থ ছিল, কদিন থেকেই হার্টের সমস্যা হচ্ছে। দাদুকে দেখে মনে হচ্ছিল এই বুঝি জীবনটা যাবে যাবে অবস্থা। দাদুকে দেখে ভীষণ মায়া লাগছিল, কারণ দাদুর সাথে ছোটবেলার নানান স্মৃতি জড়িয়ে আছে। ইচ্ছে করছিল আজ রাত্রি থেকে যেতে, কিন্তু কি আর করার, কোনো উপায় যে নেই। আমি সবাইকে বিদায় দিয়ে আবার ছুটে চলি শহরের দিকে। আমি আবার রাস্তায় হাঁটছি। এতক্ষণে রাত আরো গভীর হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টা পর হয়তোবা ভোরের আলো ফুটবে। আমি হাঁটছি তো হাঁটছি, হাতে অবশ্য ছোট্ট একটা টর্চ লাইট ছিল। উফ, বড্ড খিদে পেয়েছে তো। দাদু ভাই কত করে খেতে বলল, আমি তো কিছুতেই খেলাম না। এখন বোঝো মজা, শহরে যেতে তো সকাল হয়ে যাবে। আমি এসব বলছি আর হাঁটছি।
এমন সময় দূর থেকে কোথাও আলো দেখতে পাই। আরে, এই আলোটা আবার কিসের? কিছু লোকজনও দেখা যাচ্ছে। এর আগে যাওয়ার সময় তো এমন দোকান দেখতে পাইনি, না কি খেয়াল করিনি। আমি এসব ভাবতে ভাবতে আলোর দিকে চলে যাই। আর গিয়ে বুঝতে পারি এটা একটা ভাতের হোটেল। আমি বেশ খুশি হয়ে যাই। আর ক্ষুধার্ত পেটে যদি খাবারের হোটেল দেখা যায় তাহলে তো আর মন্দ নয়। এই যে দাদা, শুনছেন? এই দোকানের মালিককে? আরে দাদা, আসুন আসুন, বসুন। কি খাবেন বলুন? আমাদের এখানে সব খাবারই পাওয়া যায়। আপনি যা চাইবেন তাই ঝটপটি নিয়ে আসবো। রান্না করতে খুব বেশি সময় লাগবে না। যা ইচ্ছে বলুন, নিয়ে আসছি। আমি বেশ অবাক হয়ে তার কথাগুলো শুনি। একটা হোটেলের সব রকমের খাবার কি করে থাকতে পারে? তা আমি বুঝতে পারছি দাদা, কিন্তু আমি একটু আগে এ পথ দিয়ে যাওয়ার সময় তো হোটেল দেখতে পাইনি। হঠাৎ করে একটা হোটেল চলে এলো কি করে? তাছাড়া গ্রামের লোকজন তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। তাহলে এই হোটেলে খেতে আসে কে? কেন? আপনি? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি সেই হোটেলের মালিকের কথা শুনে কিছুটা আতঙ্কিত হয়ে যাই। এক প্রকার ভয় কাজ করছিল। ভয় পাবেন না দাদা, আমি তো মজা করছিলাম। আপনি বসুন, আমি আপনার জন্য স্পেশাল খাসির মাংস রান্না করছি। এই হোটেল গভীর রাতে আমি খুলে থাকি, তাই চিন্তার কোনো কারণ নেই। আমি হোটেলের মালিকের কথা শুনে কিছুটা স্বস্তি পাই আর খাবারের জন্য অপেক্ষা করতে থাকি। মালিক তখন রান্নায় ব্যস্ত ছিল। চারিদিক শুনশান নীরবতা। একমাত্র আমি কাস্টমার ছিলাম যে কিনা এত রাতে খেতে এসেছে। চারিদিকে কেমন ভুতুরে ভুতুরে একটা ভাব ছিল। মাঝে মাঝে গাও ছমছম করছিল, মাঝে মাঝে স্বাভাবিক লাগছিল। সবকিছু আবার কেমন অদ্ভুত লাগছিল। এই গ্রামে এত রাতে ভাতের হোটেল পাওয়া যায় এটা আমি কোশ্চিন কালেও জানতাম না। সবচেয়ে বেশি আমি অবাক হই যখন 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেই মালিক আমার জন্য রান্না করে নিয়ে আসে। আরে দাদা, এ কি করে সম্ভব? আপনি কি করে এত তাড়াতাড়ি করে রান্না করে ফেললেন? এত কথা বলা আমি পছন্দ করি না। তাছাড়া খাবার সামনে রেখে এত কথা বলতে নেই। খাবারের সুঘ্রাণ বেরিয়েছে, নিন খেয়ে নিন। সত্যি সত্যি খাবার থেকে অসম্ভব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল। আমি আর নিজের লোভ সামলাতে পারলাম না। যেই না আমি খাবার খেতে যাব অমনি খাবারের থালায় সব খাবার মাংস কাঁচা মাংসে রূপান্তরিত হয়ে গেল। পুরো মাংস রক্তাক্তে ভরা ছিল। আমি দেখে ভীষণ ভয় পেয়ে যাই। আমার পুরো হাত পা কাঁপছিল। আমি আরও অবাক হয়ে যাই যখন সেই মালিকের দিকে তাকাই। মালিকটি সাধারণ কোনো মানুষ থেকে রাক্ষসে পরিণত হয়ে গিয়েছিল। তার চোখ দিয়ে রক্ত ঝরছিল। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সাথে কি হচ্ছে তা বুঝতে আর বাকি রইল না। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, না, আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না। কে তুমি? আমাকে যেতে দাও। তোকে কি যাওয়ার জন্য এখানে এনেছি নাকি? আজ তোর মাংস দিয়ে তো ভোজন বিলাস হবে। হরিতে জল চড়িয়ে দিয়েছি। আমি আর অপেক্ষা করতে পারলাম না, সেখান থেকে ছুটে দৌড় দিলাম। কিন্তু কি অদ্ভুত, আমি যতই দৌড়াচ্ছিলাম ততই পিছিয়ে যাচ্ছিলাম। যেতে তো পারবি না, এখানে এসেছিস নিজের ইচ্ছায়।
কিন্তু যেতে হবে আমার ইচ্ছায়। নিজ থেকেই মরতে এসেছিস, এখন তো আমার খাবার খেতেই হবে। বড্ড খিদে পেয়েছে, আয় আয় আমার কাছে আয়। সেই রাক্ষসটি তার হাত পা লম্বা করে আমাকে টেনে নিয়ে আসে। আমার যখন জীবন যাওয়া যাওয়া অবস্থা, তুমি তুমি আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মারতে চাইছো কেন? সেদিন তো আমিও কোনো দোষ করিনি, তাহলে আমাকে মেরেছিল কেন? কাউকে ছাড়বো না আমি, সব নিরীহ মানুষকে মেরে ফেলবো। না, তুমি অন্যের ভুলের শাস্তি সবাইকে দিতে পারো না। তুমি আমাকে সবটা খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। তবু কোনো নিরীহ মানুষকে মেরো না। কিন্তু আমি তোকে বিশ্বাস করব কি করে? তোরা মানুষেরা খুব খারাপ। আমি সব সময় ন্যায়ের সঙ্গে থাকি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। শোন তবে, সেদিন ছিল অনেক রাত। আমি প্রতিদিনের মতোই অনেক রাত পর্যন্ত খাবার বিক্রি করেছিলাম। সেদিন এতটাই বেচা কিনা হয়েছিল যে টাকা পয়সার হিসাব গুনতে গুনতে আমার অনেক রাত হয়ে যায়। অনেকগুলো টাকা হিসাব করে যখন আমি দোকান বন্ধ করব, এমন সময় কিছু অসাধু লোক আমার দোকানে আসে খাবার খাওয়ার জন্য। তারা বলেছিল তারা নাকি খুব বিপদে পড়েছে। আবার তাদের বড্ড খিদেও পেয়েছে, তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে তাদের জন্য রান্না করতে বসি। কিন্তু হঠাৎ তাদের চোখ যায় আমার টাকার দিকে। তারা আর নিজের লোভ সামলাতে পারেনি। তারা আমার কাছে জোর জবরদস্তি করে টাকাগুলো নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলেই আমাকে ছুরি দিয়ে কুপিয়ে মারে। সেদিন থেকে আমার অতৃপ্ত আত্মা এদিকে ঘুরে বেড়াচ্ছে। রাত হলেই আমি ভাতের হোটেল খুলে বসি, আর তোর মতো কাস্টমার পেলেই তাকে খেয়ে ফেলি। বুঝতে পারছি তোমার সাথে খুবই অন্যায় হয়েছে, কিন্তু তুমি যা করছো তাও তো অন্যায়। তুমি নিরীহ লোককে মারতে পারো না, তুমি তোমার খুনিদের শাস্তি দিতে পারো, কিন্তু বাকিদের তো মারতে পারো না। কি করে মারবো শুনি? ওদের তো আর দেখাই মিলে না, এই পথে আসেই না ওরা, পাশের গ্রামেই থাকে তারা। তুমি কোনো চিন্তা করো না, আমি তাদের আনবো এখানে। তাদের লোক তাদের এখানেই নিয়ে আসবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনো নিরীহ মানুষকে মারবে না। আচ্ছা ঠিক আছে। এরপর আমি সেই মালিকের কাছে তাদের ঠিকানা নেই। কলা কৌশলে সেই খুনিদের সেখানে নিয়ে আসি পরদিন রাতে, আর সেখানে মালিককে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দেই, আর তাদের পুলিশের হাতে ধরিয়ে দেই।